বলে দিই। বুঝতে পেরেছি? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্নিয়া মেডিকেল অ্যান্ড নার্সিং কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। 99 টাকার এই যে একটা কোর্স আছে, সেই কোর্সে আপনারা যেহেতু ভর্তি হয়েছেন আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এখন এই কর্নিয়া নার্সিং কোচিং এর শেষ মুহূর্তে যে রিভিশনটা আমরা দিব, আমরা আজকে কিছু প্রশ্ন আপনাদের সামনে গিয়ে আনছি। এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা পুরো টপিকটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। কিরকম জিনিসটা, কিরকম আপনাকে যদি কখনো নার্সিং ভর্তি পরীক্ষা সহ আপনি কয়দিন পর নার্সিং নিয়োগের ভর্তি পরীক্ষা দিবেন, বিসিএস এর ভর্তি পরীক্ষা দিবেন, ওইখানে আমরা সবসময় যে বলি যে আপনার কি করতে হবে, আপনার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন অ্যানালাইসিস জিনিসটা কি? কোশ্চেন অ্যানালাইসিস জিনিসটা হলো আপনাকে প্রশ্ন করছে যে জাতীয় ফলের নাম কি, আপনি এটা লিখলেন যে জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এখন জাতীয় ফল কাঁঠাল এইটা দিয়া একটা প্রশ্নকর্তা আপনাকে বুঝাচ্ছে যে বাকি যে ফলগুলো আছে সেই ফলগুলো সম্পর্কেও তোমার তথ্য রাখতে হবে, কারণ যে কোনো সময় কাঁঠাল বাদ দিয়া প্রশ্ন করতে পারে জাতীয় গাছের নাম কি। সকলে একটু কমেন্ট করেন তো, বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? জাতি একটু দ্রুত কমেন্ট করবে। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? জাতীয় ফল কাঁঠাল, তাহলে জাতীয় গাছের নাম কি? সকলে একটু কমেন্ট করে জানান জাতীয় গাছের নাম কি। হইতেছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লিঙ্ক দেন সমস্যা। সকলে একটু কমেন্ট করে জানান যে জাতীয় গাছের নাম কি। সকলে একটু কমেন্ট করে আমরা জানাবো যে জাতীয় গাছের নাম কি। জি জি, আমি একটু দুঃখ প্রকাশ করতেছি, আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি মাত্র অ্যাড হয়ে নিচ্ছি আর কি, তো এই জন্য আপনাদের কমেন্ট গুলো আমি একটু দেখতে পারতেছি না, এখন দেখবো। জি, আমি রিকোয়েস্ট পাঠাইছি। পুরো নাম মুহিত ভাই, মুহিত নামে আনসার দিছি। আপনাদের গিয়ে কি আমি ঢুকে বললাম ছেলেপেলে আছে ক্লাসে? আচ্ছা, আপনারা সকলে একটু কমেন্ট করে জানান তো প্লিজ যে জাতীয় গাছের নাম কি। সকলে একটু কমেন্ট করে জানান তো যে জাতীয় আম গাছ। সাব্বাস, তাহলে জাতীয় গাছের নাম কি? জাতীয় গাছের নাম হইতেছে আম গাছ। তো ঠিক একই রকম আমরা কতগুলো প্রশ্নের মাধ্যমে আমরা কি করব, আমরা গিয়ে কি পড়াশোনাটা আগায় নিব। সবার আগে হইতেছে গিয়ে একটা প্রশ্ন করছে, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা বর্ণের সংখ্যা কত যথাক্রমে? সকলে একটু কমেন্ট করে জানান তো প্লিজ। আচ্ছা, বাদল পাল, মৌমিতা আছে আমাদের আগের স্টুডেন্ট, উম্মে হানি, রিয়া আছে আমাদের আগের স্টুডেন্ট। সকলে একটু কমেন্ট করুন তো, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা বর্ণের যথাক্রমে কোনটি? মনে রাখবেন, আমি একটু লেখার চেষ্টা করি, আপনারা উত্তর দিয়ে রাখেন। প্রথমে আমরা লিখবো কি পূর্ণ, তারপরে কি অর্ধ, তারপরে কি মাত্রাহীন। পূর্ণ, অর্ধ, তারপরে কি মাত্রাহীন। মনে রাখবেন পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা এবং কি মাত্রাহীন, এটা আমরা কিভাবে মনে রাখবো? 32, 8, 10। 32, 8 এবং কি 10 মনে রাখবেন, 32, 8, 10। তাহলে পূর্ণমাত্রার বর্ণ কোনটি? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টা। অর্ধমাত্রার বর্ণ কোনটি? অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টা। মাত্রাহীন বর্ণ কোনটি? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। এবার দেখেন মাত্রা এবং মাত্রাহীন কোনটা। যেমন এই যে ত, সেই তটা কিন্তু পূর্ণমাত্রা না, তটা কিন্তু অর্ধমাত্রা। আবার দেখেন খণ্ডত, খণ্ডতের উপরে কিন্তু কি নাই? মাত্রাই গিয়ে কি নাই। বুঝতে পারছি? তাইলে পূর্ণমাত্রা কোনটি? পূর্ণমাত্রা আমরা দেখলাম 32, তার মানে এই যে 32। আচ্ছা, অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8, তাহলে হলো 8টি। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো n নাম্বার। বুঝতে পারছি? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে n নম্বর। যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বর্ণের সংখ্যা হচ্ছে 32, 8, 10। এবার দেখেন
দুই নাম্বারটা বলছে আকাশী শব্দের গঠন কোনটি? এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি যখন সর্বপ্রথম এই অ্যাডমিশন টেস্টের যখন আমি ক্লাস নেওয়া শুরু করি, আমার সর্বপ্রথম ক্লাস ছিল আপনার সাভার ব্রাঞ্চে, মানে ইউসিসির সাভার ব্রাঞ্চে আমার সর্বপ্রথম ক্লাস ছিল। তো প্রথম ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। তো আমার সামনে যখন হচ্ছে গিয়ে কি আমি এত ছেলে পেলে দেখছি, আমি নার্ভাস হয়ে গেছি। তো এক মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, ভাই স্ত্রী, এই যে স্ত্রী, এই স্ত্রী শব্দের ভিতরে ধ্বনি কয়টা আছে, বর্ণ কয়টা আছে? আপনাকে এখানে বলছে ধ্বনির গঠনগুলো দেখতে। তাহলে আমরা একটু দেখি ধ্বনির গঠনটা কোনটা। সর্বপ্রথম আকাশীর ভিতরে আমরা কি পাইছি? আ পাইছি। কাশির ভিতরে তারপরে কি ক, কয়ের পরে আরেকটা কি আর আছে? আকার হচ্ছে গিয়ে কি আছে? তারপরে কি একটা তালবাস্য আছে, তারপরে কি একটা হ্রস্ব ইকার হচ্ছে গিয়ে কি আছে। তাহলে দেখেন আকাশী শব্দটার ধ্বনির গঠন কোনটা? প্রথমে অ পাইছি, তারপর ক পাইছি, তারপরে আকার, তারপর তালবাস্য, তারপরে কি দীর্ঘ ইকার। এবার দেখেন এইখানে একটা বিষয় শিখার আছে। সবসময় একটু প্রশ্ন করেন তো, একটু প্রশ্নের উত্তর দেন তো। ব্যঞ্জন ধ্বনি আগে বসে নাকি স্বরধ্বনি আগে বসে? সকলে একটু কমেন্ট করবে, ব্যঞ্জন ধ্বনি আগে বসে নাকি স্বরধ্বনি আগে বসে? জাতি একটু কমেন্ট করবে, দ্রুত কমেন্ট করবে। জাতি একটু দ্রুত কমেন্ট করবে, ব্যঞ্জন ধ্বনি আগে বসে নাকি স্বরধ্বনি আগে বসে? সবসময় মনে রাখবেন, যদি ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি দুইটা যদি একসাথে থাকে, তাহলে সবার আগে ব্যঞ্জন ধ্বনি বসে, তারপরে কি বসে? তারপর স্বরধ্বনি হইতেছে গিয়ে কি বসে। এখন দেখেন, যখন আপনাকে বলবে এই যে হচ্ছে গিয়ে কি ধ্বনির গঠন, সে ধ্বনির গঠনে এইখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটা ভালো করে দেওয়া আছে দেখে আপনি বুঝতে পারছেন, কিন্তু অনেক সময় অনেক বর্ণ আছে যেটা আপনি বুঝতে পারবেন না। সকলে একটু লেখেন তো, বলদ এই শব্দের ধ্বনির গঠনটা একটু লেখেন তো। বলদ এই শব্দের ধ্বনির গঠনটা সকলে একটু লেখেন তো। যাতে একটু দ্রুত লিখবে। বলদ এই যে শব্দটা আছে, এই শব্দের ধ্বনির গঠনটা একটু লেখেন তো। বলদ এই যে শব্দটা আছে, এই শব্দের ধ্বনির গঠনটা একটু লেখেন তো। আর যাব না বেগুন তুলিতে হলো লেখা আর বলদ এই শব্দটার একটু ধ্বনির গঠনটা লেখেন তো। সাউন্ড হইতেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। বলদ এই শব্দটার ধ্বনির, এই যে আনিকা চাচি ভুল করে ফেলাইছেন, আনিকা খালাম্মা ভুল করে ফেলাইছে। দেখেন আপনার এই জায়গার ভিতরে একটু খেলা আছে, এই জায়গার ভিতরে খেলাটা কি, সেই খেলাটাই আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এই জায়গার ভিতরে একটু খেলাটা একটু বোঝার চেষ্টা করেন সকলে। যেমন অনেক সময় আপনার কি আছে, আপনার হচ্ছে গিয়ে কি অনেক শব্দ আছে যেগুলোর ভিতরে ধ্বনির গঠনটা আপনি বুঝতে পারবেন না, তখন আপনার কি করতে হবে? এই যে আবিদা জান্নাতুল সোয়া পারফেক্ট উত্তর দিছে। দেখেন বলদ, বলদের ভিতরে প্রথমে কি ব, তারপরে কি ব এর ভিতরে একটা কি অ, আমরা বলি কি ব, তাহলে ব এর সাথে কি একটা কি অ, তারপরে আমরা কি উচ্চ হইতেছে ল, ল এর সাথেও কি আছে একটা অ আছে, তারপরে কি দ। যেমন আমরা হইতেছি গিয়ে কি বলদ, বলদ, তাহলে বয়ের সাথে কি একটা অ উচ্চারিত হচ্ছে, লয়ের সাথেও একটা অ উচ্চারিত হচ্ছে। যেহেতু এটা বলছে ধ্বনির গঠন, তাই এখানে প্রত্যেকটা ধ্বনি আনতে হবে। এবার বলেন আমরা কি বলি বলদ নাকি বলি বলদ? আমরা বলি কি বলদ। তাহলে এই যে দ আছে, সেই দ এর সাথে কোনো স্বরধ্বনি নাই, এজন্য আমরা কোনো স্বরধ্বনি দেই নাই। সকলে কি 100% বুঝতে পারছেন? জাতি এই নিয়মটাকে 100% বুঝতে পারছে? জাতি কি বলে? জাতি কিভাবে ধ্বনি ভাঙতে হয়, কিভাবে কোন একটি শব্দ ভাঙ্গা ধ্বনি হইতেছে গিয়ে কি বানাইতে হয়, জাতি বুঝতে পারছে? জাতি উত্তর দিবে, জাতি কি বুঝতে পারছে? আজকে সকাল থেকেই তোমার হচ্ছে আমার আবার কিছু কিছু ভীতিক হয় বুঝছো। আমি দৈনিক একটা করে গান শুনি, এই গানটাই আমি সারাদিন হইতেছে গিয়ে কি শুনি, বুঝতে পারছো? কারণ আজকে সকাল থেকেই কে লেগে জানি নাচ নার গিসের মনে করো যে
বেগুনতুলি গানটা মনে করো যে আমার খুব মজা লাগতেছে, বুঝতে পারছো? সকালবেলা মানে কি কথা গিলান কইলো, সন্ধ্যাবেলা বেগুন খেতে গেলাম তুলিতে, হ্যাঁ পরেরটার বললাম না। যাই হোক, আমরা পড়াশোনায় আগে যাই। বাংলা নব্য লেখকদের প্রতিনিবেদন। আচ্ছা, এইটা একটু আউট অফ সিলেবাস, মানে তোমাদের সিলেবাসের বাইরের প্রশ্ন। সকলে একটু বলো তো যে বাংলা নব্য লেখকদের প্রতিনিবেদন এই রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? সকলে একটু দ্রুত। বাংলা নব্য লেখকদের প্রতিনিবেদন এই যে হচ্ছে গিয়ে কি রচনা আছে, সে রচনার জন্য লেখক সবার আগে কিসের জন্য লিখতে না করছে? সবার আগে যশের জন্য হইতেছে গিয়ে কি লিখতে না করছে। মানে আমাদের আগে কি ছিল? আগে ছিল আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল রচনা। তো বিড়াল যে রচনাটা আছে সেটা বাদ দেয়া নতুন বইয়ে বাংলা নব্য লেখকদের প্রতিনিবেদন এই যে হচ্ছে গিয়ে রচনাটা আছে, সেই রচনাটা আপনার কি করছে? একসাথে করে রাখছে। বুঝতে পারছো? ও, তোমাদের সাথে তো পরিচয় হইলাম না। আমারে কি তোমরা চিনো? আমার ক্লাস কি আগে করছো? এই আমার ক্লাস কি আগে করছো? ওই যে মৌমিতা, মৌনি, ওরা তো আমি চিনি। আর যাব না। আচ্ছা, বাসব জয়ী এই যে হচ্ছে গিয়ে কি বিষয়টা, এইটাও তোমার কি করছে? এটাও তোমার হচ্ছে গিয়ে কি সিলেবাসের বাইরে থেকে প্রশ্নটা হচ্ছে গিয়ে কি দিছে। এটা বিভীষণের প্রতি মেঘনাদ যে হইতেছে গিয়ে কি প্রশ্নটা ছিল, আমি আবার বলতেছি এটা কোথায়, এটা ছিল বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ যে হচ্ছে গিয়ে কি কবিতাটা ছিল, সেই কবিতার ভিতরে হইতেছে গিয়ে কি দেওয়া আছে। কথাটা কি বুঝতেছেন? আচ্ছা, না একজন বলছে না, সাদিয়া শিমু বলছে না। আচ্ছা, তাহলে যারা প্রথম ক্লাস করতেছেন তাদের জন্য হচ্ছে গিয়ে কি সরি। হ্যাঁ, আজকে আমার ক্লাসটা আপনাদের ভালো লাগবে না। আজকে ক্লাস করার পরে আপনি মনে করবেন যে হইতেছে গিয়ে কি কর্নিয়া নার্সিং কোচিং এর বাংলা ক্লাস খুবই খারাপ হয়। এজন্য কর্নিয়া নার্সিং কোচিং এর পক্ষ থেকে আমি আলামিন মুহিত এই বাংলা ক্লাসের প্রথম ক্লাসের জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা পুরাতন আছেন, আমার ক্লাস করছেন, তারা একটু কমেন্ট করে জানান যে আমাদের ক্লাস কিরকম হয়, একটু জানান, মানে নতুনদেরকে একটু বইলা দেন। বুঝো নাই? মনে করো যে একটু আসে না, একজন কয় স্যার আস, এটা আবার কি? তাহলে বুঝতে পারছো? বাসবজয়ী, তাহলে বাসবজয়ী কাকে বলছে? মেঘনাথকে। এবার একটু লেখানো সকলে। বাসব, এই বাসব শব্দের অর্থ কি? লেখো। বাসব শব্দের অর্থ হচ্ছে স্বর্গের দেবতা বা স্বর্গ। বাসব শব্দের অর্থ কি? স্বর্গের দেবতা বা হচ্ছে গিয়ে কি স্বর্গ। কথাটা কি বুঝতেছি? তাহলে বাসবজয়ী যারা কিনা কি করছে? স্বর্গের দেবতা বা স্বর্গকে কি করছে? যে জয় করছে। তাহলে এটা কে জয় করছে? এটা জয় করছে হচ্ছে মেঘনাথ। কে জয় করছে? মেঘনাথ হচ্ছে গিয়ে কি আপনার কি এটা জয় করছে আর কি, বুঝতে পারছি? তারপরে আমরা পড়াশোনা হচ্ছে গিয়ে কি পাইতেছি না, পড়াশোনা পাইতেছি না, পড়াশোনা এবার পেয়ে গেছি। বলছে রস্য উ, সকলে একটু কমেন্ট করেন। রস্য উ কোন ধরনের হচ্ছে গিয়ে কি স্বরধ্বনি? সেটা কি যৌগিক স্বরধ্বনি, তালব্য স্বরধ্বনি, মিলিত স্বরধ্বনি, নাকি কোনোটিই নয়? সকলে একটু কমেন্ট করেন তো। রস্য উ, সকলে একটু কমেন্ট করে জানান তো প্লিজ। রস্য উ এই যে স্বরধ্বনি গুলা আছে, সেই স্বরধ্বনি গুলাকে কি নামে ডাকা হয়? রস্য উ, রস্য উ এই যে স্বরধ্বনি আছে, দ্রুত জাতি দ্রুত কমেন্ট করবে, জাতি দ্রুত কমেন্ট করবে। আর যাব না বেগুন তুলিতে। মোহিত ভাই নারী বিদ্বেষী? অবশ্যই আমি একজন নারী বিদ্বেষী। আমি দুই চোখকে নারী দেখতে পারি না, নারীরাও আমাকে দেখতে পারে না, আমিও নারীকে দেখতে পারি না। দুইজনেরই সমান অধিকার আছে। একজন বলছে যৌগিক, মেজাজটা কেমন লাগে? এবার সকলে একটু পড়াশোনা শুরু করেন। একটু দেখেন, আমরা সকলে হচ্ছে গিয়ে কি জানি যে স্বরধ্বনি কয় প্রকার? আমরা জানি যে হইতেছে গিয়ে কি স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। আবার বলা আছে মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ বা স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এবার একটু দেখেন, উচ্চারণের উপর ভিত্তি করে মৌলিক স্বরধ্বনিকে আপনার 3 ভাগে ভাগ করা যায়। সকলে একটু খাতা ভিতরে লেখেন, আমাদের নিয়মিত স্টুডেন্টের এটা লেখা আছে। উচ্চারণের ভিত্তিতে,
উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে একটু সকলে বলেন, উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? সকলে একটু কমেন্ট করে জানান তো। একজন বলছে, তো ভাই তোমার জিএফ কে? বেটা বেটা যে হইতেছে গিয়ে কি পুরুষ, তার কোনোদিন গার্লফ্রেন্ড থাকে নাকি? ঠিক আছে, আমাদের এরকম এগুলা আমরা হচ্ছে গিয়ে কি করি না, আমরা ছেলে মানুষ কোনোদিন নারীর ফাঁদে পড়তে পারে না। একটু আগে একটা গান শুনছি, কয় আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় 12 মাস। কি যে দুঃখে কই যাই। দেখছো অবস্থাটা, গানটা। এটা দেখেন, তাহলে উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে হইতেছে গিয়ে কি কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে একটু আমরা সেই তিনটি ভাগ কোনটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলছে প্রসূত। প্রসূত মানে কি? ঠোঁটগুলা টান টান থাকবে। ঠোঁটগুলা কেমন কেমন থাকবে? টান টান থাকবে, প্রসূত। তারপরে কি হয়েছে? তারপরে এটার নাম হচ্ছে গোলাকার। তারপরে এটার নাম কি? এটার নাম হচ্ছে স্বাভাবিক। তাহলে উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রসূত, একটা গোলাকার, আরেকটা কি? আরেকটা হচ্ছে স্বাভাবিক। এবার দেখেন, প্রসূত কোনগুলা? প্রসূত হচ্ছে ঠোঁটগুলা টান টান থাকবে, যেমন ই, এ, এ। তাহলে দেখেন ঠোঁটগুলা কেমন হয়েছে? টান টান। এখন আপনি যদি ওই যে আমাদের রেগুলার স্টুডেন্টকে আমরা যেমনি বুঝাইছি, আপনি যদি বলেন যে ই, এ, এ এমনি পড়বো, তাহলে কিন্তু হবে না। বলতে হবে ই, এ, এ, ঠোঁটগুলা টান টান, পুরা নায়িকা অপবিশ্বাসের মতো করে বলতে হবে। তাহলে দেখেন সেটার নাম কি? ই, এ, আর একটা কি? এ। গোলাকার। গোলাকার মানে কি? ঠোঁটগুলা কেমন থাকবে? ঠোঁটগুলা গোল থাকবে। তাহলে কি? অ, উ, ও। মনে করে দেখেন, ঠোঁটগুলা গোল। অ, উ, ও। এখন আপনি কি আ, উ, উ এমনি কি কইতে পারবেন? না। শুধুমাত্র প্রসূত গুলা কি হবে? ঠোঁটগুলা টান টান হবে। তাহলে একটু আগে দেখেন, একটু আগে যারা আপনারা বলছেন যে রস্যু একটা যৌগিক স্বরধ্বনি, বলেন যৌগিক স্বরধ্বনি রস্যু নাকি মৌলিক স্বরধ্বনি? বাচ্চারা, রস্যু উ যৌগিক নাকি মৌলিক? দ্রুত বলেন, সকলে একটু বলেন তো, যে হচ্ছে গিয়ে কি, সকলে একটু বলেন। সাইমা, লাবিম, লিজা, ভাইয়া আমরা কিছু বলবো, শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বের করে দেবো একবারে। সকলে বলেন, রস্য উ এটা কি যৌগিক নাকি মৌলিক? তাহলে রস্য উ কখনোই কি হবে না? যৌগিক স্বরধ্বনি হবে না। এটা কি? মৌলিক একটা স্বরধ্বনি। এবার দেখেন, তাহলে তালব্য। তালব্য মানে কি? যেগুলো আপনার কি করে? ঠোঁট মানে কি জিভ বায় তাল্লাতে বাড়ি খায়। এবার আপনি উচ্চারণ করেন তো উ, সকলে উচ্চারণ করেন উ। এই যে একটা তাল্লা আছে, এই তাল্লার ভিতরে কি বাড়ি খায়? বাড়ি খাই না, দেখবেন। তাহলে কি? এইটাও ক্রস, এইটাও ক্রস। কথাটা কি বুঝতে পারছেন? তাইলে একটু দেখেন এবার, এই যে রস্য ও আছে, সেই রস্য ও কে আমরা মিলিত স্বরধ্বনি বলতে পারি। কিভাবে মিলিত স্বরধ্বনি বলতে পারি? এবার একটু দেখেন, যেমন বলা আছে ওই যে বুড়া বেড়ায় খাইছে, ওই যে কি জানি, এটা কি জানি আছে, বুড়া বেড়া খক খক করে কাশে, একটা জানি কি গান আছে। তাহলে বুড়া বেড়া, এই যে বুড়া বেড়ার ভিতরে বয় রস্য উকারটা আছে, এই রস্য উকারটা কি হিসেবে আসছে? মিলিত আকারে হইতেছে গিয়ে কি আসছে। বুঝাইতে পারছি? সকলে বলেন, এই উত্তরটা এবং উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনি যে তিনটা ভাগ আছে, নতুন যারা আছেন তারা কি 100% বুঝতে পারছেন? সকলে একটু দ্রুত কমেন্ট করেন। উচ্চারণের ভিত্তিতে যে মৌলিক স্বরধ্বনিকে তিনটি ভাগে ভাগ করা যায়, সকলে কি বুঝতে পারছেন? এবং কোন একটা প্রশ্ন যদি কমন না পড়ে, কিভাবে সঠিক উত্তর বের করা যাবে, সকলে কি 100% বুঝতে পারছেন? জাতি কি বলে? জাতি কি বলে? দ্রুত। আর যাব না বেগুন তুলিতে, উলুলিতে, আর যাব না
ক্ষীরোদ রয় বলছে না বুঝি নাই। ভাইয়া তাহলে কোনটা বুঝেন নাই আমারে বলেন তো। ভাইজান কোনটা বুঝেন নাই আপনি বলেন যে ভাই এইটা বুঝি নাই, এটা আরেকবার বুঝাই দেন কোনটা। এত বাইঙ্গা ফরায়নের পরে বলে বুঝি নাই, কোনটা বুঝেন নাই একটু বলেন। যেটা না বুঝেন নাই সেটা বলেন, বুঝাই দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা হইতেছে গিয়ে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেন তো কপোতাক্ষ নদী কে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন কে? দ্রুত একটু কমেন্ট করেন। কপোতাক্ষ নদীকে মাটির সাথে মাতৃদুগ্ধ বা মায়ের সাথে তুলনা করেছেন কে? দ্রুত একটু কমেন্ট করেন। কপোতাক্ষ নদীকে মাতৃদুগ্ধ বা মায়ের দুধের সাথে তুলনা করছে কে? আপনারা এটা উত্তর দিতে থাকেন। এইটার সাথে সাথে আরো যে সম্পূরক উত্তরগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখেন কপোতাক্ষ নদ, এই যে যে এটা আছে কি যেন কয় কবিতাটা আছে, এই কপোতাক্ষ নদ কবিতাটি হলো একটি চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কবিতা। এই কপোতাক্ষ নদকে বলা হয় সনেট। কপোতাক্ষ নদকে কি বলা হয়? সনেট। এই যে যে কপোতাক্ষ নদ আছে, সেই কপোতাক্ষ নদ কি নিয়ে রচিত? এই কপোতাক্ষ নদের মূল বিষয় হচ্ছে দেশ প্রেম। কপোতাক্ষ নদের মূল বিষয় কোনটি? কপোতাক্ষ নদের মূল বিষয় হলো দেশ প্রেম। এই যে যে কপোতাক্ষ নদ কবিতাটা আছে, সেই কবিতাটা লেখক কোথায় বৈশা লিখছে? কপোতাক্ষ নদ এই কবিতাটি লেখক ফ্রান্সে বৈশা লিখছে। এই যে যে কপোতাক্ষ নদ আছে, সেই কপোতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তকে কি বলা হয়? সকলে একটু লেখেন। বাংলা সনেটের জনক। মাইকেল মধুসূদন দত্তকে কি বলা হয়? বাংলা সনেটের জনক। এই যে যে মাইকেল মধুসূদন দত্ত, সে একটা ছন্দ আবিষ্কার করছে। সেই ছন্দের নাম কি? সেই ছন্দের নাম হচ্ছে অমৃতাক্ষর ছন্দ। বুঝাইতে পারছি? সকলে একটু লিখে নেন, সকলে একটু লিখে নেন। তাহলে কপোতাক্ষ নদকে কোন কবিতা বলা হয়? কপোতাক্ষ নদকে সনেট বা চতুর্দশ পদী কবিতা বলা হয়। কপোতাক্ষ নদের কপোতাক্ষ যে নদ আছে, সেই কপোতাক্ষ নদের আপনার হচ্ছে গিয়ে কি চতুর্দশ পদী কবিতা যদি না থাকে, তাহলে আপনি কি দাগাবেন? সনেট হচ্ছে গিয়ে কি দাগাবেন। কপোতাক্ষ নদ এই যে যে কবিতাটা আছে, সে কবিতার মূল বিষয় কোনটি? দেশপ্রেম। এবার 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 আরো কিছু হচ্ছে গিয়ে কি লিখে নেন। এই যে যে কায়কোবাদ আছে, সেই কায়কোবাদের বিখ্যাত যে মহাকাব্য, সেই মহাকাব্যের নাম কি? মহাশ্মশান। সকলে একটু লিখে নেন। কায়কোবাদের বিখ্যাত মহাকাব্যের নাম কি? মহাকাব্যের নাম হচ্ছে মহাশ্মশান। আবার লিখে নেন জসীমউদ্দিন। জসীমউদ্দিনকে কি কবি বলা হয়? জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। সে কোথায় জন্মগ্রহণ করছে? সে জন্মগ্রহণ করছে 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। আর সে মারা গেছে কত সালে? জসীমউদ্দিন এবং কাজী নজরুল ইসলাম মারা গেছে 1976 সালে। বুঝতে পারছি? আবার দেখেন আহসান হাবিব। এই আহসান হাবিব কোন কবিতা লিখছে? আহসান হাবিব কবিতা লিখছে লোক লোকান্তর। আমাদের বইয়ের ভিতরে আছে লোক লোকান্তর। এই যে যে কবিতা, সেই কবিতাটা হচ্ছে গিয়ে কি লিখছে। সকলে কি বুঝতে পারছেন? এইটা কি যেন কয় প্রশ্ন, এবং এই প্রশ্নের সাথে সম্পূরক যত তথ্য আছে সকলে কি বুঝতে পারছেন? এই যে যে প্রশ্নটা এবং প্রশ্নের সাথে সম্পূরক যত তথ্য আছে সকলে কি বুঝতে পারছেন? বেগুন তুলেতে দেখেন, তারপরে দেখেন কি বলছে। বলছে নিকষা সতী কার জননী? নিকষা সতী কার হচ্ছে গিয়ে কি জননী? আমি আবারও বলতেছি,
অনেক সময় দেখবেন সিলেবাসের বাইরে থেকে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে 4টা প্রশ্ন আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর সিলেবাসের বাইরে থেকে 8টা প্রশ্ন আসছে। নার্সিং এও যদি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে, যাতে কর্নিয়া নার্সিং কোচিং এর স্টুডেন্টরা যাতে পারে, এই জন্য আমরা কি করছি, শেষ মুহূর্তে আমরা সিলেবাসের বাইরেও কিছু পড়াচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। বুঝতে পারছি? এবার দেখেন, নিকো সরস্বতী তোমার জননী, সবাই একটু লিখে রাখেন, সবাই লেখেন যে রাবণ, তারপরে হচ্ছে গিয়ে কি কুম্ভকর্ণ, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এরা কি? এরা হইল 3 ভাই। এই যে যে রাবণ আছে, এদের মায়ের নাম কি? রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এদের মায়ের নাম কি? এদের মায়ের নাম হচ্ছে নিকষা। এই যে যে আছে বেডা, এদের বাবার নাম কি? এদের বাবার নাম হচ্ছে বিশ্রভা। এদের বাবার নাম কি? এদের বাবার নাম বিশ্রভা। বুঝতে পারছি? তাহলে একটু দেখেন, রাবণ, কুম্ভকর্ণ হচ্ছে গিয়ে কি বিভীষণ, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এগুলোকে কি বলা হয়? রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণকে এরা 3 ভাই। এদের মায়ের নাম কি? এদের মায়ের নাম হচ্ছে নিকষা। এদের বাবার নাম কি? এদের বাবার নাম হচ্ছে বিশ্রভা। বুঝতে পারছি? তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এদের মাতার নাম কি? তাহলে মাতার নাম হচ্ছে নিকষা। আর বাবার নাম কি? বাবার নাম হচ্ছে বিশ্রভা। এবার দেখেন, এই যে যে হইতেছে গিয়ে কি আমাদের একটা বেড়া আছে, এই রাম আর লক্ষণ, এই রাম আর হচ্ছে গিয়ে কি লক্ষণের আপনার পিতার নাম কি? রাম আর লক্ষণের পিতার নাম হচ্ছে দশরথ। রাম লক্ষণের পিতার নাম কি? রাম লক্ষণের পিতার নাম হচ্ছে দশরথ। এরা দুইজন কি? এরা দুইজন হইল ভাই। বুঝতে পারছি? আর বিভীষণ, বিভীষণ কে? বিভীষণ হচ্ছে মেঘনাথের চাচা। বিভীষণ কে? বিভীষণ হচ্ছে মেঘনাথের চাচা। বুঝতে পারছি? বিভীষণকে এখন আসলে কি দেখি, সকলে কি বুঝতে পারছেন? সকলে সকলে একটু হচ্ছে গিয়ে কি সকলে কি বুঝতে পারছেন? বাচ্চারা এই জিনিসটা সকলে কি বুঝতে পারছেন? আর যাব না ভাই, আপনারা তো আমার নেটওয়ার্কের বলে কি জানি ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলেন না ম্যাডাম। আমার তো নেট শেষ, পাসওয়ার্ড তো দিলেন না, নেট তো শেষ। আমার নেট তো শেষ, আপনি তো পাসওয়ার্ড দিলেন না। না, আপনি আপনার মনের পাসওয়ার্ড যদি দিতে না চান, না আপনার মনের পাসওয়ার্ডে কি স্ক্যানার লাগে? বুঝলাম না পাসওয়ার্ড জানি কি সকলে। আচ্ছা, তারপর হইতেছে গিয়ে কি দেখেন, এই যে যে পরবর্তী যে আছে, পরবর্তী যে আছে সেই পরবর্তীটা হইতেছে গিয়ে কি দেখেন। এবার সকলে বলেন তো কোন বানানটা সঠিক? অভ্যন্তরীণ বানান কোনটা সঠিক? সকলে সকলে একটু হচ্ছে গিয়ে কি বলেন, সকলে একটু বলেন যে হচ্ছে গিয়ে কি কি জানি বললাম, অভ্যন্তরীণ বানান। অভ্যন্তরীণ বানান কোনটা সঠিক? বুঝলাম না, কে আর এল তো দুটো একই দেখা যায়। অভ্যন্তরীণ বানান কোনটা সঠিক? দ্রুত দ্রুত। মোহিত ভাই, ভাবি কিন্তু রাগ করবো এমন করলে। আমি কি করছি বুঝলাম না, দেখছেন ম্যাডাম? আরে খারান, আপনার ছোঁয়া ছাড়া তো হবে না। আমার একটা ম্যাডাম আছে বুঝছো, সে নদীর পাড়ে যাইয়া যে একটা গুরান্টি মারা ছবি ফেসবুকে দেয়, লাল লাল মনে করো শাড়ি পইরা। ম্যাডাম যখন ভোলা বা বরিশাল যায় আর দেশের বাড়িতে, তখন তো মনে করো যে এলাকার যে ছেলে পেলে গুলো আছে এগুলো তো মনে করো যে চান্দা উড়ায়, ম্যাডামে কই কই যায়, পিছন পিছন যাইতেও না, বুঝো নাই? বহুত সিস্টেম আছে, তোমরা তো জানো না। আমি যে কর্নিয়া নার্সিং কোচিং এ যে আসি, একটা অনুপ্রেরণার জন্যই তো আসি।
তো অনেক কিছু তোমরা বুঝো না, বাচ্চা ছেলে পেলে তো, বড় হও বুঝবা। সবাই কোন বানানটি সঠিক দ্রুত? এখানে বানান সঠিক হলো গিয়ে কি, এই কে আর এল দুইটাই হইতেছে বানান সঠিক, কে এবং কি এল এই দুইটাই বানান সঠিক। তারপরে দেখেন, তারপরে এখানে নতুন কিছু শিখার নাই। নিচের কোনটি কি যেন কয় সঠিক শব্দ নয়? সকলে একটু বলেন তো, নিচের কোনটি সঠিক শব্দ নয়, মানে ভুল শব্দটা আপনাকে বলছে খুঁজে বের করতে। নিচের কোনটি সঠিক শব্দ নয়? এবার একটু দেখেন, সুমূল্য, এখানে রেফটা হবে না, এটা ভুল, রেফটা হবে না। সুমূল্য ঠিক আছে, হিংসা এটাও ঠিক আছে, বাস্তব এটাও ঠিক আছে। দেখো বিদ্বেষ বানান, আমার স্টুডেন্ট সকলেই জানে আমি একজন নারী বিদ্বেষী মানুষ, তাহলে এই যে হচ্ছে গিয়ে কি নারী বিদ্বেষী, বিদ্বেষ বানানটা কোনটি? বিদ্বেষ বানানটা হচ্ছে মূর্ধন্য ষ। বিদ্বেষ বানান কখনো কি হয় না, কখনো তালবাস্য দিয়া হবে না, বুঝতে পারছি? তাই বিদ্বেষ বানানটা সবসময় কি হবে, বিদ্বেষ বানান সবসময় হবে মূর্ধন্য ষ, বুঝতে পারছি? এবার দেখো বলছে নত্যবিধান এবং সত্যবিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? সকলে একটু কমেন্ট করে জানাও, আমরা একটু লিখে দেই। মনে রাখবা, সত্যবিধান এবং নত্যবিধান, সত্যবিধান এবং নত্যবিধান শুধুমাত্র, আমি আবারও বলতেছি, সত্যবিধান এবং নত্যবিধান শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দে বসে। সত্যবিধান এবং নত্যবিধান শুধুমাত্র কোন শব্দে বসে? তৎসম বা সংস্কৃত শব্দে বসে। দেশি বিদেশি তদ্ভব শব্দে কখনোই দন্ত মূর্ধন্য সব বসে না। আবারও বলতেছি, দেশি বিদেশি কোন শব্দে কখনোই মূর্ধন্য সব বসে না। শুধুমাত্র তৎসম শব্দের ভিতরে মূর্ধন্য স কি করে আপনার হচ্ছে গিয়ে কি বসে। তাহলে একটু দেখেন, কোন শব্দের ভিতরে যদি আপনি মূর্ধন্য স পান, কোন শব্দের ভিতরে যদি আপনি মূর্ধন্য পান, তাহলে সেটা কি হবে? সেটা হবে তৎসম শব্দ। তাহলে একটু আগে দেখেন, একটু আগে আমরা বলছি বিদ্বেষ, এটাকে আমরা কি বলছি? বিদ্বেষ। তাহলে এই যে শব্দটা আছে, এই শব্দের ভিতরে আমরা কি পাইছি? একটা মূর্ধন্য স পাইছি। তাহলে মূর্ধন্য স শুধুমাত্র কোন শব্দে বসবে? তৎসম বা সংস্কৃত শব্দে বসবে। তাহলে এই যে বিদ্বেষ শব্দটি আছে, সে বিদ্বেষ শব্দটি কি একটি সংস্কৃত শব্দ। একটা কি শব্দ? সংস্কৃত হচ্ছে গিয়ে কি শব্দ। এবার দেখেন, আমরা এখন পড়তেছি কি বাংলা ব্যাকরণ, বাংলা বাজান কি করণ? ব্যাকরণ। তাহলে এই যে দেখেন, ব্যাকরণের ভিতরেও কি আছে? একটা মূর্ধন্য আছে। তাহলে জাতি একটু কমেন্ট করবে, ব্যাকরণ শব্দটি বলেন এটা কি তৎসম শব্দ, দেশি শব্দ নাকি বিদেশি শব্দ? জাতি দ্রুত কমেন্ট করবে। ব্যাকরণ এই শব্দটি তৎসম শব্দ, দেশি শব্দ নাকি বিদেশি শব্দ? জাতি দ্রুত কমেন্ট করবে। কি জানি বললাম? তৎসম শব্দ, হ্যাঁ বিদ্বেষ, কি জানি না, ব্যাকরণ। ব্যাকরণ শব্দটা দেশি বিদেশি নাকি তৎসম শব্দ, কোন শব্দ হবে? জাতি দ্রুত কমেন্ট করবে, দ্রুত। আর যাব না বেগুন তুলিতে, হাই হাই রে কর্নিয়া নার্সিং খালি কমেন্ট করতে পারলে হবে। হ্যাঁ, আমার ফোনে আমার সাইজের যে একটা ক্যামেরা দিছে, এটাই তো আমি আশ্চর্য হয়ে গেছি। তাহলে আমরা একটু বুঝলাম, তাহলে এটা একটা কি শব্দ? এটা একটা ব্যাকরণ, একটা কি সংস্কৃত হইতেছে গিয়ে কি শব্দ। এবার বলেন নত্যবিধান এবং সত্যবিধান অনুযায়ী কোন বানানটি ভুল আছে? সকলে একটু বলেন তো, নত্যবিধান এবং সত্যবিধান অনুযায়ী কোন বানানটি ভুল আছে?
নত্যবিধান এবং সত্যবিধান অনুযায়ী কোন বানানটি ভুল আছে? সকলে একটু বলেন। কৃষ্টি বানান ভুল আছে, অভিশাপ বানান ভুল আছে, সুষম বানান ভুল আছে, নাকি অনুষঙ্গ বানান ভুল আছে? সকলে একটু দ্রুত কমেন্ট করবে। জাতি দ্রুত একটু কমেন্ট করবে প্লিজ। জাতি একটু দ্রুত কমেন্ট করবে। সবাই সবাই একটু দেখেন, নত্যবিধান এবং সত্যবিধান অনুযায়ী এই যে অনুষঙ্গী আছে, সেই অনুষঙ্গী বানানটা কি? এই অনুষঙ্গী বানানটা হচ্ছে ভুল। কেন? কারণ নত্যবিধান বলে যে হচ্ছে গিয়ে কি অনু রস্য উ এবং রস্য ই যুক্ত শব্দে, আমি আবার বলতেছি, ও নত্যবিধান এবং সত্যবিধান অনুযায়ী কোন শব্দের সাথে যদি রস্য উ বা রস্য ই যদি যুক্ত থাকে, তাহলে পরবর্তী শব্দটি মূর্ধন্য ষ হবে। বুঝতে পারছি? তাহলে নত্যবিধান সত্যবিধান অনুযায়ী কি বলবে? নত্যবিধান সত্যবিধান অনুযায়ী যে কোন শব্দের সাথে যদি রস্য ই বা রস্য উ যদি যুক্ত থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে মূর্ধন্য ষ। যেমন আমরা হচ্ছে গিয়ে কি দেখি, যেমন বলছে অনুষদ, তাহলে অনুষদের ভিতরে কি আছে? একটা মূর্ধন্য ষ আছে, তাহলে এখানে কি হবে? মূর্ধন্য ষ। কথাটা বুঝতেছি? তাহলে নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম কি বলে? যে কোন শব্দের সাথে যদি রস্য ই বা রস্য উ যদি যুক্ত থাকে, তাহলে সেটা কি হবে? সেটা পরবর্তী বর্ণটা মূর্ধন্য ষ হবে। নত্যবিধান এবং সত্যবিধান অনুযায়ী যদি কোন শব্দের ভিতরে রস্য ই বা রস্য উ যদি থাকে, তাহলে পরবর্তী বর্ণটা কি হবে? মূর্ধন্য ষ। তাহলে সকলে এই নিয়মটা কি বুঝতে পারছেন? জাতি কি এই নিয়মটা বুঝতে পারছে? জাতি এই নিয়মটা কি বুঝতে পারছে? জাতি কি বলে? জাতি এই নিয়মটা বুঝতে পারছে? জাতি এই নিয়মটা বুঝতে পারছে? জাতি যদি এই নিয়মটা বুঝতে পারে, তাহলে জাতি এইটা বলুক, চৌঠা কোন বাচক শব্দ? এটা একটা সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্ন আসছে। চৌঠা এটা কোন বাচক শব্দ? এটা কি অঙ্কবাচক, তারিখবাচক, পূরণবাচক, নাকি গণনাবাচক? জাতি দ্রুত কমেন্ট করবে। চৌঠা, চৌঠা এটা কোন বাচক শব্দ? কিরে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট গুলো কই? এই যে বুশরা, তাসলিমা, এই পেইড ব্যাচের স্টুডেন্ট গুলো কই? তোরা এগুলো উত্তর দিতেছিস না কেন? তোদেরকে এগুলো পড়ানো হয় নাই? ভাই পেইড ব্যাচের স্টুডেন্ট গুলো কি আমাদের বিদায় অনুষ্ঠানে আসবে না? ওদেরকে ধরতাছি আমি, খারান। ওরা কি পড়ছে বাসায় যায়া? পেইড ব্যাচের স্টুডেন্ট ভালো করে হইতেছে গিয়ে কি কমেন্ট কর। দেখেন, সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ কোনগুলা? সংখ্যাবাচক শব্দ হচ্ছে যে সকল শব্দগুলাকে সংখ্যায় রূপান্তর করা যায়। সংখ্যায় কি করা যাবে? রূপান্তর করা যাবে। আমরা জানি কোন একটা শব্দকে আপনি 4 ভাবে রূপান্তর করতে পারবেন। কোন একটা শব্দকে আপনি কয় ভাবে রূপান্তর করতে পারবেন? 4 ভাবে। যেমন প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অঙ্কবাচক। প্রথমটা কি বাচক? প্রথমটা হচ্ছে অঙ্ক বাচক। তারপরে কি বাচক? তারপরে হইতেছে গিয়ে কি গণনা বাচক। তারপরে কি? তারপরে হইলো ক্রম বা পূরণ বাচক। তারপরে কি? তারপরে হইতেছে তারিখ বাচক। তাহলে প্রত্যেকটা শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায়? হইছে? প্রত্যেকটা শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটা অঙ্ককে 4টি ভাগে ভাগ করা যায়। যেমন আমরা প্রথমে হইতেছি গিয়ে কি বলি? আমরা যদি বলি 1 2 3 4, তাহলে এগুলো কি বাচক শব্দ? এগুলো অঙ্কবাচক শব্দ, কারণ এগুলো আমরা অঙ্কে লিখছি। এই যে অঙ্কবাচক শব্দ আছে, একে যদি আমরা শুরু কালের মতো করে লিখি, যে এক এক, দর্শিকারের দুই, দুই তর্শিকারের দন্তন্য 3, তাহলে এইগুলো আমরা কিভাবে লিখছি? এইগুলো আমরা গণনা ভাবে লিখছি। তাই এগুলা কি হবে? এগুলো হবে গণনাবাচক হচ্ছে গিয়ে কি শব্দ। এই সংখ্যাটারই আমরা যদি বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়,
চতুর্থ। তাহলে এগুলা কি বাচক শব্দ? এগুলো হচ্ছে ক্রম বা পূরণবাচক শব্দ। এগুলাকে যদি বলা হয় যে হইতেছে গিয়ে কি পহেলা, তারপরে কি দোসরা, তারপর তেসরা, তারপরে কি চৌঠা, এগুলো যদি বলা হয় তাহলে সেটা কি বাচক শব্দ? তারিখ বাচক শব্দ। তাহলে বলেন সংখ্যাবাচক শব্দ সকলে কি 100% বুঝতে পারছেন? সংখ্যাবাচক শব্দ সকলে কি 100% বুঝতে পারছেন? আপনারা একটু কমেন্ট করবেন। আপনারা যারা নতুন স্টুডেন্ট আছেন, আপনারা যেই সকল কোচিং সেন্টারে পড়ছেন সেই সকল কোচিং সেন্টার থেকে আমাদের কর্নেল নার্সিং কোচিং এর বাংলা ক্লাস খুব বেশি কি খারাপ হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? যারা নতুন ভর্তি হয়েছেন তারা বলবেন, নতুন ভর্তিকৃতরা বলবেন, আপনারা যে যেই সকল কোচিং এ বা যেই জায়গায় পড়ে আসছেন সেইখান থেকে মানে আমাদের ক্লাস কি খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে, কোনটা? এবং 99 টাকায় আমরা প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে এইভাবে যে বিশ্লেষণ করে দিব, এটা কি আপনারা কি মনে করছিলেন? একটু কমেন্ট করে জানান। আপনাদের একটা কমেন্ট আমাদের নতুন কিছু করতে আপনাকে উদ্বুদ্ধ করবে। সবাই একটু কমেন্ট করে জানান তো আপনারা যেই জায়গায় ক্লাস করছেন সেই জায়গা থেকে আমাদের হইতেছে গিয়ে কি ক্লাস কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, নাকি আজকে ক্লাস করার পরে তুই গান গাবি আর যাব না বেগুন তলেতে হলো লেতে, আর যাব না বেগুন তলেতে। সন্ধ্যাবেলা বেগুন খেতে গেলাম, কোথাও কোচিং করি নাই, ছোয়াপা বলছে। ছোয়াপা তারপরে বলেন তাহলে ক্লাস কেমন লাগতেছে? জান্নাতুল ফেরদৌস সোয়া আপার যে নাম, মৌমিতা মৌমি, তুই কি লাহস? তুই তো আমগো রেগুলার স্টুডেন্ট, তোর কথা কি আমরা শুনবো নাকি? যারা নতুন স্টুডেন্ট আছে তারা বলবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। তারপরে তাহলে হচ্ছে গিয়ে কি চৌঠা কোন বাচক শব্দ? চৌঠা হইতেছে গিয়ে কি একটি তারিখ বাচক হচ্ছে গিয়ে কি শব্দ। এবার বলেন চৌঠা এই শব্দটার অঙ্কবাচক কত? চৌঠা এই শব্দটার অঙ্কবাচক শব্দ কোনটি? জাতি দ্রুত বলবে। চৌঠা এই যে যে শব্দটা আছে এই শব্দটার অঙ্কবাচক শব্দ কোনটি? চৌঠা এই শব্দটার অঙ্কবাচক শব্দ কোনটি? সকলে একটু দ্রুত বলেন তো। আমরা পুরাণ দেখে মত দিব না ভাই। তোরা তো পুরাণ, তোরা যদি মতামত দেস তাহলে ওরা মনে করবো কি আমরা বুঝি পেইড রিভিউ নিচ্ছি। ভাইরে অনলাইনের পোলাপান যারা জেনজেট এরা যে কি পরিমাণ ক্রিঞ্জ এটা তুই নিজেও বুঝতে পারবি না। মানে তুই একটা বলবি তারা এটা আরো 2-3টা করে বানায় ফেলবে। এই জন্য যারা পুরাতন স্টুডেন্ট আছে তাদেরকে কমেন্ট না করতে বলছি ভাই। কেন? কারণ নতুন পোলাপান মনে করবে তাদেরকে বুঝি আমরা গোপনে বলে দিছি যে ক্লাসে যে একটু সুনাম টুনাম করবি বিনিময়ে নেদারল্যান্ডের চকলেট পাবি। বুঝতে পারছিস? 4 সাব্বাস 4। এবার বলেন এই যে যে হচ্ছে গিয়ে কি চৌঠা আছে সেই চৌঠার ক্রম বা পূরণবাচক শব্দ কোনটি? সকলে একটু কমেন্ট করেন। চৌঠার ক্রম বা পূরণবাচক শব্দ কোনটি? সকলে একটু দ্রুত বলেন চৌঠা এর ক্রম বা পূরণবাচক শব্দ কোনটি? চৌঠা এর ক্রম বা পূরণবাচক শব্দ কোনটি? চতুর্থ। সাব্বাস। তাহলে দেখছেন একই জিনিস বিভিন্ন রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে একটু দেখেন অপরিচিত গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই কিসের সাথে তুলনা করেছেন? সকলে একটু দ্রুত কমেন্ট করেন। অপরিচিতা কবিতার কি জানি গল্প, অপরিচিতা গল্পের সাথে পণ্ডিত মশাই তার হচ্ছে গিয়ে কি চেহারার সাথে কিসের তুলনা করেছেন? কোন ফুলের সাথে তুলনা করেছেন? সকলে একটু লিখে নেন। অপরিচিতা গল্পে কতগুলা ফুল আছে একটু লিখে নেন। অপরিচিতা গল্পে কতগুলা ফুল আছে? দিছেন? নয়ন কই? নয়নটা ধরে লেখারান, কারণ নয়ন হচ্ছে গিয়ে কি কইছে কয় স্ক্যানার আছে আমাকে দেহ। নয়নটা ধরলে আমি দাঁড়ান।
আর যাব না বেগুন তুলতে। সকলে একটু দ্রুত কমেন্ট করেন তো। সকলে একটু দ্রুত কমেন্ট করেন। কোন ফুলের সাথে তুলনা করেছিল? এম নাম্বার বলছে শিমুল ফুল আর মাকাল ফল। এবার দেখেন, আমরা অপরিচিত গল্পে কতগুলো ফুল আছে সেই ফুলগুলো আমরা লিখে নেন। প্রথমে লেখেন শিমুল ফুল। তাইলে অপরিচিত গল্পে অনুপমকে লেখক কোন ফুলের সাথে তুলনা করছে? শিমুল ফুলের সাথে তুলনা করছে। আবার দেখেন বলছে আমি ছিলাম তৃষ্ণার্ত, হরিশ আসিয়া আমাকে আরো তৃষ্ণার্ত করিয়া তুলিল, এখন আমার বকুল ফুলের নরপল্লব রাশি নরে সরে। তাহলে এখানে কি বলছে? বকুল ফুলের কথা বলা আছে। আবার অনুপম কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করছে? অনুপম কল্যাণীকে রজনী গন্ধা ফুলের সাথে তুলনা করছে। তাহলে বলেন অপরিচিত গল্পে ফুল আছে কয়টি? জাতি দ্রুত কমেন্ট করবে। অপরিচিত গল্পে ফুল আছে কয়টি? অপরিচিত গল্পে ফুল আছে কয়টি? জাতি দ্রুত কমেন্ট করবে। অপরিচিত গল্পে ফুল আছে কয়টি? জাতি একটু দ্রুত কমেন্ট করবে। অপরিচিত গল্পে ফুল আছে কয়টি? তিনটি। তন্নি সাব্বাস। তাহলে অপরিচিত গল্পে ফুল আছে কয়টি? ফুল আছে হচ্ছে গিয়ে কি তিনটি। তারপরে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? দ্রুত। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখেন আমি একটু কথা বলে নেই। আপনারা কি করবেন, যারা হচ্ছে গিয়ে কি আমাদের এখানে কোর্সে ভর্তি হয়েছেন তারা কি করবেন, তারা পুরাতন যত প্রকার ক্লাসগুলো আছে সকল প্রকার ক্লাসগুলা যদি আপনারা করতে চান তাহলে বলে আপনি প্রথমে এই যে @ আছে এই @ দিয়া CORNEA কর্নিয়া বিডি এই ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে আমাদের যে পুরাতন ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আপনারা পাবেন। আর শুধুমাত্র যদি বাংলা ক্লাস পেতে চান তাহলে আপনারা কি করবেন, আপনারা ইউটিউবে যে MOHID মুহিত তারপরে কি BANGLL বাংলা, এই যে এইটা হইতেছে গিয়ে কি শুধুমাত্র যদি বাংলা ক্লাস পেতে চান তাহলে মুহিত বাংলা এই ইউটিউব চ্যানেলে আপনি বাংলা ক্লাসগুলো পাবেন। আর কর্নিয়া নার্সিং কোচিং এর সকল প্রকার ক্লাস যদি আপনারা পেতে চান তাহলে @কর্নিয়া বিডি এই জায়গায় আপনারা কি করবেন, আপনারা যে হচ্ছে একটু সাবস্ক্রিপশন করে রাখবেন। বুঝতে পারছি? তাহলে দুইটা ইউটিউব চ্যানেল, একটা হলো @কর্নিয়া বিডি আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর, আর বাংলা যদি চান তাহলে MOHID মুহিত বাংলা এই নামে আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন। আর যদি কারো বাংলাতে কোনো যদি সমস্যা হয় তাহলে ALAMIN আল আমিন মুহিদ লেখা একটা হচ্ছে গিয়ে কি ফেসবুকে সার্চ দিবেন, দেখবেন যে আমি বেটকি মেরা ছায়া রয়েছি, এই একটা ফেসবুক পেজ আছে, সরি কি জানি ফেসবুক আইডি আছে, সেখানে আপনারা কি দিতে পারেন, নক দিতে পারেন। যদিও মাইয়া মানুষ নক দিলে 3-4 ঘন্টা পরে রিপ্লাই পাবেন, আমি আবারও বলতেছি, কারণ আমি নারী বিদ্বেষী মানুষ, আমি ছেলেদের নক তাড়াতাড়ি রিপ্লাই দেই, মেয়েদেরটা দেই না। বুঝতে পারছি? তাহলে একটু দেখেন, অপরিচিত গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যাতে প্রকাশিত হয়েছে? কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। তাহলে অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকায়। অপরিচিত গল্পটি কোন সংখ্যায় প্রকাশিত হয়? কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। এই যে সবুজ পত্র পত্রিকা আছে সেই সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম কি? সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে প্রমথ চৌধুরী। সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম কি? সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে
প্রমথ চৌধুরী। তাহলে আমি আবারও বলতেছি, কর্নিয়া নার্সিং কোচিং এর যত প্রকার ক্লাস আছে তার যদি পেতে চান তাহলে ইউটিউবে যে @কর্নিয়া বিডি নামে সার্চ দিবেন। আর যদি বাংলা ক্লাস পেতে চান তাহলে মোহিত বাংলা, এই যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি নক দিবেন, মানে সাবস্ক্রিপশন করে রাখবেন। আর যদি বাংলা বিষয়ে যদি কোনো প্যারা থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আলামিন মোহিত এই ফেসবুক আইডিতে আপনি গেলে আমারে খুঁজে পাবেন, নারীরা পরে রিপ্লাই পাবেন। আমরা কিছু মনে করব না, তাও তাড়াতাড়ি রিপ্লাই দেন, কোনোভাবেই সম্ভব না। নারী মানুষ আমাকে ফোন দিয়ে তাড়াতাড়ি পাবে, ওহো আর যাব না বেগুন তুলিতে। এবার একটু বলেন, কাটিতে কাটিতে ধান এলো বরষা, এখানে কাটিতে কাটিতে বলতে কোনটি বোঝানো হয়েছে? জাতি দ্রুত কমেন্ট করবে। সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে কি কাটিতে কাটিতে ধান এলো বরষা, এখানে কাটিতে কাটিতে বলতে কি বোঝানো হয়েছে? সবাই কাটিতে কাটিতে ধান এলো বরষা। সবাই ফেক আইডি খুলে নক দিও। আখি আক্তার হুনছস, ও যে ছোটকালে কি পরিমাণ শয়তান আসিল, ও যে কি পরিমাণ মাইর খেয়েছে স্কুলে যাইয়া ম্যাডাম স্যারগো কাছে, এটা আমি বুঝে লেছি। ঠিক আছে, এবার একটু দেখেন, কাটিতে কাটিতে ধান এলো বরষা, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলছে কন্টিনিউয়াস, মানে আপনি ধান কাটতে কাটতে বর্ষা চলে আসলো, অর্থাৎ ধান কাটতে কাটতে বৃষ্টি চলে আসলো। আবারও বলতেছি, আপনি ধান কাটতেছেন, মনে করে দেখেন, আপনি কি, আমি বললাম যে ক্লাস নিতে নিতে মোহিত মারা গেল, তাহলে ক্লাস নিতে আছে বক বক করতে করতে মোহিতের উপর ঠাডা পড়ছে, মোহিত মরে গেছে। তাহলে কি কাজের নিরন্তরতা, নিরন্তরতা মানে কি কন্টিনিউয়াস টেন্স, বুঝাইতে পারছি? তাহলে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একদিক দা ধান কাটতেছে আর একদিক দা বর্ষার পানি আসতেছে, তাহলে এটা দ্বারা কি বুঝাইছে? নিরন্তর প্রচেষ্টা বা নিরন্তরতা বুঝাইছে, বুঝাইতে পারছি? তাহলে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে নিরন্তরতা, বুঝাইতে পারছি? তারপর সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এবার দ্রুত, জাতি দ্রুত কমেন্ট করবে। ভাই 40 দাওয়াতটা দিয়েন। ওই হারামি, আমি মইরা যাইতেছি, এটা তোর বিষয় না, তুই আমার 40 খাওয়ানোর জন্য নক দেস না, তোর বিচার আল্লাহ করবে। আর যাব না বেগুন তুলিতে। সবাই একটু বলেন, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা কি সকলে কি বুঝতে পারছেন? এটা কন্টিনিউয়াস টেন্স বা হচ্ছে গিয়ে কি কাজের নিরন্তরতা বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সাব্বাস, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে 8 মাত্রা আর হচ্ছে গিয়ে কি 6 মাত্রা, এটা তো আমরা সকলেই জানি। এটা নিয়ে আর হইতেছে গিয়ে কি সময় নষ্ট করে লাভ নাই, দেখি সামনে কিছু পড়ানোর মতো কিছু আছে কিনা। এবার সকলে বলেন, সমীভবন আর বিষমীভবন উদাহরণ কোনটি? দ্রুত, সমীভবন আর বিষমভবনের উদাহরণ কোনটি? সকলে একটু দ্রুত কমেন্ট করেন। সমীভবন আর বিষমীভবনের উদাহরণ কোনটি? সমীভবন আর বিষমীভবনের উদাহরণ কোনটি? সকলে একটু দ্রুত করেন, মনে রাখবেন, আমি আবারও বলতেছি, একটু দিকে তাকান। সমীভবন কোনটা? সমীভবন মানে হইতেছে মিল। সমীভবন মানে কোনটা? মিল, মানে দুইটি বর্ণের ভিতরে কি থাকবে? মিল থাকবে। আর বিষমীভবন কোনটা? বিষমীভবন হচ্ছে দুইটি বর্ণের ভিতরে কোনো মিল থাকবে না, সারা জীবন কি থাকবে? অমিল হইতেছে গিয়ে কি থাকবে। এখন আমাকে বলছে যে কোনটা অমিলের উদাহরণ। এবার একটু দেখেন,
সবসময় মনে রাখবেন ধ্বনির যে পরিবর্তন আছে সেই ধ্বনির পরিবর্তনে সারা জীবন রেজাল্ট দেখতে হয়, মানে ডান পাশেরটা দেখতে হয়। দেখেন এইটা হইতেছে গিয়ে কি আপনার অপরাধী, এটা হলো গিয়ে কি তাদের রেজাল্ট। বুঝতে পারছেন? কারণ কি এরো চিহ্ন, এরো চিহ্ন মানে কি কয় তুমি এইটা দেখো না এইটা দেখো। তাইলে সমীভবন এবং বিষমীভবন নিয়মে কখনোই আমরা বাম পাশেরটা দেখবো না, সবসময় আমরা কি দেখবো, ডান পাশেরটা হচ্ছে গিয়ে কি দেখবো। বুঝতে পারছি? এবার দেখেন তাহলে ক এনে পাক্কা, পাক্কার ভিতরে কি আছে ক প্লাস ক, তাহলে দুইটা একই বর্ণ আছে, তাহলে মানে কি মিল আছে, তাহলে মিল থাকলে তো হবে সমীভবন। আমরা তো চাইছে বিষমীভবনের নিয়ম। আবার দেখেন পদ্ম, পদ্মের ভিতরে কি বলছে দ প্লাস দ, দুইটাই কি মিল আছে, তাহলে আমি কি মিলগুলা নিব না, আমি মিলগুলা নিব না, আমি মিলের সারাগুলা নিব। দেখেন জন্ম, তাহলে কি ম প্লাস হচ্ছে গিয়ে কি ম, তাহলে এখানে কয়টি ম আছে, দুইটি হচ্ছে গিয়ে কি ম হইতেছে আছে। কিন্তু দেখেন তো শরীর র আর একটা হচ্ছে গিয়ে কি ল, দুইটা কি একই বর্ণ নাকি আলাদা বর্ণ, দুইটা হচ্ছে আলাদা বর্ণ, তার মানে কি অমিল। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে শরীর হয়ে গেছে গিয়ে কি শরীর। জাতি কি এটা বুঝতে পারছে? জাতি এটা কি বুঝতে পারছে? আবারও বলতেছি জাতি এটা কি বুঝতে পারছে? সকলে বলেন জাতি কি এটা বুঝতে পারছে? জাতি এটা কি 100% বুঝতে পারছে কিনা? জাতি কি এটা বুঝতে পারছে? সাব্বাস, জাতি বুঝতে পারছে, ধন্যবাদ। তারপর একটু পরেরটা হইতেছে গিয়ে কি আমরা দেখি, বলছে কোনটা স্বরভক্তি বা বিপ্রকর্ষের উদাহরণ। এবার তোরা এটা খুঁজে বের কর, স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে। স্বরভক্তি এবার একটু দেখেন, সকলে মনে রাখবেন মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম প্লাস স্বরভক্তি প্লাস বিপ্রকর্ষ, এগুলা সব এক জিনিসেরই নাম। মধ্য স্বরাগম, স্বরভক্তি, বিপ্রকর্ষ এগুলা সব কি, এগুলা সব এক জিনিসেরই নাম, মানে একই সব শব্দের হচ্ছে গিয়ে কি নাম। অর্থাৎ যাহা মধ্য স্বরাগম তাহাই বিপ্রকর্ষ, তাহাই কি স্বরভক্তি। আর যদি বলে সম্প্রকর্ষ, সম্প্রকর্ষের আরেক নাম কি, সম্প্রকর্ষের আরেক নাম হচ্ছে স্বরলোপ, অর্থাৎ স্বরধ্বনি কি পাবে, স্বরধ্বনি হচ্ছে গিয়ে কি লোপ পাবে। বুঝতে পারছি? তাহলে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম মানে কি, যেটা স্বরধ্বনি আসে, তাহলে এখানে মাঝখানে স্বরধ্বনি আসছে কোন জায়গায়, মাঝখানে স্বরধ্বনি আসছে হচ্ছে স্বপ্ন হয়ে গেছে গিয়ে কি স্বপন, স্বপ্ন হয়ে গেছে গিয়ে কি স্বপন। বুঝতে পারছি? তাহলে আজকে 99 এর হচ্ছে গিয়ে কি এতটুকুই আমাদের হইতেছে গিয়ে কি ক্লাস থাকুক। তোমাদেরকে আমরা কি করছি, আমরা হচ্ছে দুইটা জিনিস দিছি। আবারও বলতেছি যারা নতুন 99 এর ব্যাচে ভর্তি হইছ তারা কি করবা, তারা @CORNEA কর্নিয়া বিডি এই ইউটিউব চ্যানেলে যায়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বিজ্ঞানের আমাদের বিখ্যাত বিখ্যাত শিক্ষকদের ক্লাসগুলা তোমরা আগে থেকে করে নিবা। বুঝতে পারছি? আর যদি কেউ বাংলা পড়তে চাও, বা সরি বাংলা পড়তে না, মানে আমি কোর্স চালাই না ভাই, মা পোষাই দোষে ভুল হয়ে গেছে আমার, মানে বাংলা ক্লাস যদি কেউ করতে চাও তাহলে MOHID মুহিত বাংলা এই ইউটিউব চ্যানেলে যায়া তোমরা বাংলা যত প্রকার ক্লাস আছে একটু করে ফেলবা।
আর বাংলাতে কোন জাতির কোন যদি সমস্যা হয় তাহলে আল আমিন মুহিত এই যে ফেসবুক আছে এইখানে যায় তোমরা কি করবা, তোমরা যায় হচ্ছে গিয়ে কি নক দিয়ে জানতে পারবা। বুঝতে পারছি? তোমরা কি করো, ভালো করে পড়াশোনা করো। তোমরা এখনো হচ্ছে গিয়ে কি সময় আছে, তোমরা কি করবা, আমি নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে কি আসার আগে তোমাদের কাজটা কি, নেক্সট ক্লাসে আসার আগে এই আমার ইউটিউব চ্যানেলে যে বাংলার যত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আসবা। এখানে তোমার বেসিক অনেক ভিডিওগুলো আছে, সেই বেসিক ভিডিওগুলো দেখা তুমি কি করবা, তুমি হচ্ছে গিয়ে কি ধারণা নিবা। এছাড়াও নেক্সট বাংলা ক্লাসে তুমি কি করবা, তোমার যে সকল টপিকে সমস্যা আছে সেই টপিকগুলা খুঁজে বের করবা। সেই টপিকগুলা খুঁজে বের করলে আমি কি করব, বাংলার সকল প্রকার 99 টাকার ক্লাসটা কি প্রতিদিন হবে আমি তো এটা জানি না, এটা আমাদের অথরিটি বলবে। বুঝতে পারছি? এটা তো আমি জানি না, এটা আমাদের অথরিটি বলবে। নেক্সট ক্লাসে বাংলার কোন টপিকে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই টপিকগুলা তোমরা কি করবা, তোমরা হচ্ছে গিয়ে কি নিয়ে আসবা। তাহলে আমরা কি করব, ওই টপিকগুলা তোমাকে কি করব, সুন্দর করে বুঝাই দিব। এবার নতুন যারা আজকে প্রথম যারা ক্লাস করছো তারা একটু বলো তো, তোমার 99 টাকা কি জলে গেছে নাকি তুমি কিছু শিখতে পারছো, ক্লাস কেমন লাগছে? নতুন যারা আছো তারা একটু কমেন্ট করে জানাও। যারা নতুন আছো, আমি আবারও বলতেছি, যারা নতুন আছো সকলে, আমি আবারও বলতেছি, যারা নতুন আছো মানে 99 এর কথা শুনে যারা মনে করছিলা যে হচ্ছে গিয়ে কি এই বেটারা তোমাদেরকে পড়াবে না, তোমাদের হচ্ছে গিয়ে কি মানে ভালো করে হচ্ছে গিয়ে কি মানে রিভিউ দিবে না, এরকম কি কিছু হয়েছে নাকি তোমাদের ভালো লাগতেছে কোনটা? নতুন যারা আছো একটু কমেন্ট করে জানাও প্লিজ। না, জলে যায় নাই, ক্লাসটা করতে ভালোই হচ্ছে গিয়ে কি লাগে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবা, এই ইউটিউব চ্যানেল গুলা তোমরা হচ্ছে গিয়ে কি সাবস্ক্রিপশন করে ক্লাসগুলা করা শুরু করবা। আমি আবারও বলতেছি 1 মাস সময় আছে, এখন আর টিচারের কথার বাইরে যায়ও না, অনুরোধ করতেছি, বিপদ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাব না, কাটেন কাটেন।